শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটন নিলয় এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় মব জাস্টিস এবং আইনের শাসন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা অনুষ্ঠানে যাব, তার আগে আমরা আজকের দিনের যে শিরোনাম, সেই শিরোনামটা একটু দেখে আসব। বিএসএফের হাতে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশি মৃত্যু। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগের পতনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল। দুদিনে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ। বদলি নিয়ে সচিবালয়ে তুমুল হট্টগোল। শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দাবি প্রধান উপদেষ্টার। সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, বললেন তথ্য উপদেষ্টা। ধানমন্ডিতে কলেজ শিক্ষার্থী ফারহানের হত্যাকারীদের ফাঁসি দাবি পরিবারের। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্য রিমান্ডে। এবং সারা দেশে এবার 32,666 পূজা মণ্ডপ। নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। শেখ রবিউল আলম, যে আলোচনা আমরা করছিলাম, মানে আলোচ্য বিষয় যেটি মব জাস্টিস এবং আইনের শাসন, সাম্প্রতিক সময়ে তো শব্দটি বেশ আলোচনায় আসছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, উনি যেহেতু এই কথাটি আনছেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনাটি তো আমাদের দেশে আমরা যদি বলি, আমার কাছে একটি পরিসংখ্যান আছে এখানে, ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী 2011 থেকে 18 সাল পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে 800 জনকে হত্যা করা হয়েছিল। এবং এর মধ্যে ডাকাত, ছেলে ধরা, চোর সন্দেহ, তাদের আমরা আমিনবাজারের ঘটনা জানি, এরকম বিভিন্ন ঘটনা। এবং 2024 সালের নির্বাচনের পর 7 মাসে গণপিটুনিতে 32 জন নিহত হয়েছে এবং কেবলমাত্র ঢাকাতেই নিহত হয়েছে 16 জন। মোটামুটি এই অবস্থা সমাজে যখন বলা হয়ে থাকে যে বিচারহীনতার যদি সংস্কৃতি তৈরি হয়, তাহলে কি এই বিষয়গুলো বেশি উৎসাহিত বোধ করে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা। ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দুই সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। দেখুন, আমার মতামত হবে এইরকম যে মব জাস্টিস তো এটা খুবই অ্যালার্মিং। আপনি যেভাবেই বলেন না কেন, এটা মানবতা বিরোধী ঘৃণ্যত অপরাধ। আমাকে যদি বলতে বলেন, একজন নাগরিক রাষ্ট্রে কোনো অপরাধের কারণেই বিচার ছাড়া, আত্মপক্ষ সমর্থন ছাড়া জীবন দিতে পারে না। অবশ্যই এটা কাম্য নয়, কোনোভাবেই পারে না। এখন এই মুহূর্তে নাগরিক হিসেবে আমাদের কিন্তু সংযম, ধৈর্য এবং প্রত্যেককেই উচিত হবে নিজেকে সংবরণ করা। রাগ আছে, ক্ষোভ আছে, প্রতিহিংসা আছে। আচ্ছা, জুলুম অত্যাচারের শিকারও অনেক হয়েছে। রাষ্ট্রে যেহেতু সাম্য থাকে না, বৈষম্য ছিল, আচ্ছা নিধন ছিল, আপনার নিগৃহীত হয়েছে অনেক মানুষ। কিন্তু তাকে এটা মনে রাখতে হবে যে সে আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, তাকে একটা ট্রায়ালের সম্মুখীন করতে হবে এবং বিচারের মাধ্যমেই সেইগুলি প্রতিকার করতে হবে। অর্থাৎ আমরা যেন শোধপরা না হয়ে সুনাগরিক হওয়ার চেষ্টা করি, সেদিকে কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে। কারণ আমরা যে এই যে গণ অভ্যুত্থানটা ঘটালাম, তাই না, আমরা সব জনতা, সব ছাত্র, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ হয়ে মানে একত্রিত হয়ে আমরা কি করলাম, একটা অত্যাচারিত সরকার, একটা ফ্যাসিবাদী সরকার, একটা গায়ের জোরের সরকার, একটা নিকৃষ্টতম সরকারের কিন্তু দুঃশাসনের অবসান ঘটালাম। নিশ্চয় সুশাসন প্রতিষ্ঠিত করবার জন্য, নিশ্চয় আইনের শাসন প্রতিষ্ঠিত করবার জন্য। একটা অপরাধীরও কিছু মানে অধিকার আছে, তাই না, আত্মপক্ষ সমর্থন সে করবে, সে আইনি অধিকারটা পাবে। সেই সুযোগ না দিয়ে
কোনো অবস্থাতে জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই, এ ব্যাপারে কনসার্ন আমাদের হওয়া দরকার। এখন প্রশ্নটা হচ্ছে কেন এমন হচ্ছে, এটা তো একটা বিষয়। সেটা হচ্ছে আমি ধরেন আপনাকে অপদস্থ করলাম, সামাজিক বা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করলাম, নিগৃহীত করলাম, আবার তখন দখলদারিত্ব করলাম, কিন্তু তার প্রতিকার, এজাহার, বিচার এবং আইনের মাধ্যমে পরিপূর্ণ পাওয়া আমাদের দেশের নজির কম। এটা কিন্তু আমাদের দেশে আছে। আবার ধরেন আপনি একটা এজাহার বলেন, তদন্ত বলেন, প্রসিকিউশন বলেন, বিচার বলেন, এই 4টি ক্ষেত্রে দেখবেন সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট বিভাগের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে, সেটা কিন্তু অনুসরণ করা হয় না, প্রশাসন করছে না, এবং ধরুন প্রসিকিউশন করছে না, সরকার তো চাইছে না। এরকম একটা কালচার কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিনের এই দুঃশাসন, অবশাসন এবং ফ্যাসিবাদী কায়েম থাকার ফলে। আরেকটা হচ্ছে আপনি রিমান্ড বলেন, আবার ধরেন তল্লাশি বলেন, সেখানেও যে নির্দেশ আছে আদালতের সেটা কিন্তু অনুসরণ করা হয় না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না। যার ফলে একজন অপরাধীর নিশ্চিত শাস্তি হবে, এবং তার অপরাধের প্রমাণ করার যে প্রক্রিয়াগুলি আমাদের দেশে বিদ্যমান আছে বর্তমান বিচারিক ব্যবস্থায়, বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বলেন, ইনিশিয়েটিভে বলেন, সেখানে ঘাটতি থাকার ফলে মানুষ কিন্তু ক্ষুব্ধ আছে। অর্থাৎ মানুষ সে আর তার প্রতিপক্ষকে বলেন বা অভিযুক্তকে কিন্তু পুলিশ এবং আইনের প্রক্রিয়া দেওয়ার আগেই সে নিজেই কিন্তু তার প্রতিশোধটা নিতে চাইছে। এই যে সংস্কৃতি রাষ্ট্র এবং আমাদের সমাজের মধ্যে আছে, এবং ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশের যে প্রক্রিয়া চলছে, সেটা কিন্তু জাতির জন্য খুবই ক্ষতিকর। আমাদের সবারই উচিত হবে তার থেকে বেরিয়ে আসা, এবং তার জন্য রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যার যার জায়গায় যদি এই দায়িত্বটা পালন না করি, শুধু প্রশাসনের পক্ষে যেমন সম্ভব না, আবার প্রশাসনকেও অভিযুক্ত ব্যক্তিকে আপনার আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তির যে বিষয়টা রয়েছে সেটাকেও ব্যাপারে রাষ্ট্রের মনোযোগী হতে হবে। এই দুটি সমন্বয় হলেই আমার মনে হয় যে আমরা এই যে আতঙ্ক, এই যে মানে জীবন নাশের যে অবৈধ প্রক্রিয়া, একটা মানবতা বিরোধী প্রক্রিয়া, যেটা নিয়ে সব জাতি কনসার্ন, তার থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আমি আবার আসবো এই আলোচনায়। যে কথাটি বলছিলাম, এই যে মব জাস্টিস যেটি বলছি, এটি তো কোনো সমাজের জন্য কোনো যুক্তিতে, কোনো প্রেক্ষাপটে আমাদের কাম্য নয়। কিন্তু ঘটনাগুলো কেন ঘটছে, এবং এখন যে কেবলমাত্র পরিবর্তিত পরিস্থিতিতে ঘটছে, বিষয়টি কিন্তু এরকম নয়। আমি পরিসংখ্যান অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, আপনার বক্তব্য শুনবো, কারণটি কি? ধন্যবাদ। এই শব্দটা এখন অনেক ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা কিন্তু নতুন শব্দ নয়। এটা গ্রিক শাসনের সময়ও ছিল, কিংবা আমরা যখন সামন্ততন্ত্রের অবসানে যখন গণতন্ত্রের উন্মেষ হচ্ছে, তখনও আলোচনার মধ্যেই বিষয়টা ছিল। আমরা যখন মব জাস্টিস বলি, এটা দুটো কিন্তু একত্রিত করে একটা ভিন্ন অর্থ নিয়ে আসে। মব মানে জনতা, জাস্টিস মানে তো ন্যায় বিচার, তাই না? কিন্তু দুটো একত্রিত হলে কি হয়? উচ্ছৃঙ্খল জনতার উন্মত্ততা। তো ফলে এটা আসলে জাস্টিস না, এটা হলো মব লিঞ্চিং। মানে কিছু মানুষ একত্রিত হয়ে অন্য মানুষকে অথবা অন্য একদল মানুষের উপর নিপীড়ন চালায়। এর পেছনে কি কি কারণ থাকতে পারে? প্রতিহিংসা পরায়ণতা থাকতে পারে, অতীত দিনের মানে অপমানের প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকতে পারে, আইনের প্রতি অনাস্থা থাকতে পারে, বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থাকতে পারে, এবং সবচেয়ে বড় কথা নিজেদের ক্ষমতা দেখানোর প্রবণতা থাকতে পারে। ফলে এর একটা সাইকোলজিক্যাল বেসিস আছে, এর একটা সোশ্যাল বেসিস আছে, যে কোন মানসিক গড়নের উপর দাঁড়িয়ে কোন সামাজিক অবস্থায় এইরকম মব জাস্টিসের নামে কখনো কখনো প্রতিপক্ষকে, কখনো বিরোধী পক্ষের উপরে নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে। আমাদের একটা কথা আছে না, যে রুল অফ ল, আইনের শাসন। আইনের শাসনের ক্ষেত্রে বলা হয়েছিল যে আইনের শাসনটা এমনকি আইন প্রণেতারাও আইনের ঊর্ধ্বে উঠতে পারবেন না, তার মানে অ্যাবাভ অল আইন। কিন্তু আমাদের এখানে সবসময় আইনের শাসনের পরিবর্তে কি হয়েছে? শাসন করার আইন হয়েছে। ফলে শাসকরা তাদের মতো আইনকে ব্যাখ্যা করেছেন, ব্যবহার করেছেন, কখনো কখনো আইনের কিছু ধারাকে স্থগিত করেছেন, কখনো কখনো এমন কিছু বিষয়কে আইন বলে নিয়ে আসার চেষ্টা করেছেন যেটা মরালিটির সঙ্গে সঙ্গতপূর্ণ, ন্যায়সঙ্গত নয়, তাকেও তারা আইন বানিয়ে দিয়েছেন। যেমন ধরুন সামরিক শাসন আসে, তো ওটা ন্যায়সঙ্গত নয়, কিন্তু ওটাকে আমরা সামরিক শাসন এরকম বলে ফেলেছি, তাই না? এরকম অনেক ঘটনা আছে আমাদের সমাজে, কিংবা আমাদের এই ইয়েতে হয়। তখন হয় কি, মানুষের মধ্যে একটা যাচাই বাছাই করার মনটা নষ্ট হয়ে যায়। ফলে মব জাস্টিস বা মব লিঞ্চিং এর মধ্যে দিয়ে মানুষ শুধু নিপীড়িত হয় তা না,
মানুষের যুক্তিবাদী মনটা নষ্ট হয়ে যায়, মানুষের যে একটু আগে রবিউল ভাই যেটা বললেন যে আইনের আশ্রয় পাওয়ার অধিকার, যে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, একটা মানবিক অধিকার, সেই অধিকারটা বিপন্ন হয়। এবং সবচেয়ে বড় কথা হয় কি, তখন ওই গান্ধীর কথায় চোখের বদলে চোখ নেওয়ার সেই চর্চা করতে গিয়ে প্রত্যেকে আমরা চোখহীন হয়ে পড়ি। মানে আপনার চোখের বদলে আমি চোখ নিচ্ছি, আমার চোখের বদলে আপনি চোখ নিচ্ছেন, এন্ড অফ দ্য ডে দুইজনেই তো অন্ধ হয়েছে। অন্ধ হয়ে দৃষ্টিহীন তো হয় না, উন্মত্ততা তখন জেগে ওঠে। তো ফলে আমরা একসময় শুনেছি না যে বাংলাদেশেও এরকম আছে, কোনো কোনো গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সঙ্গে এমন সংঘাত সেটা বংশ পরম্পরায় চলতে থাকে। কিংবা আজকেও ছোট্ট একটা ঘটনা হয়েছে, ঢাকা কলেজ বনাম আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটা মারামারি হয়েছে। এই মারামারি ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু প্রতিপত্তি দেখানোর ক্ষমতাটা এমন, প্রবণতাটা এমন তরুণদের মধ্যে এটা তৈরি হয়েছে যে ঢাকা কলেজের ছেলেদের সঙ্গে আইডিয়াল কলেজের মারামারির একটা পর্যায়ে ঢাকা কলেজের ছেলেরা আইডিয়াল কলেজের গেট ভেঙে সেটাকে ঘাড়ে করে নিয়ে চলে গেল। তারা মনে করেন তারা বিজয় অর্জন করলো। কিন্তু তারাও যখন 10 বছর পরে ভাববে আসলে কাজটা কী করেছি, ছিল দুইজনের মধ্যে তর্কাতর্কি, সেটা দুই কলেজের মধ্যে মারামারি, এবং তারপরে আমরা এরকম করলে একটা প্রতিষ্ঠানের উপরে আর একটা প্রতিষ্ঠান হামলা করলাম। তাহলে এটা কেন হয়, কখন হয়, কেন হয়? তার মানে অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে। আর কখন হয়? তখন যখন একত্রিত হলে নিজে একটা শক্তিমান বলে মনে করে, এবং সে মনে করে হি অর দে আর অ্যাবভ অল, তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। তো ফলে এখান থেকে একটা দায়হীনতা আসে, জবাবদিহিতার অভাব আসে, এবং একটা বিচারহীনতার একটা মানসিকতাও তৈরি হয়ে যায়। ফলে আজকে যখন মব লিঞ্চিংয়ের কথা আসছে কিংবা মব জাস্টিসের কথা আসছে, তখন কিন্তু আমাদের মধ্যে খুব দুঃখের সময়টা খেয়াল করতে হবে, আমরা স্বাধীনতার 52 বছর পরেও এখনও জাস্টিসটা এস্টাবলিশ করতে পেরেছি কি? পারি নাই। অথবা এখনও আমরা আইনের শাসনের প্রতি আস্থা আনতে পেরেছি কি? পারি নাই। আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা করতে পারি কি? পারি নাই। আমরা প্রশাসন বা পুলিশের নিরপেক্ষতা নিয়ে কি কোনো কথা বলতে পারি? পারি নাই। এই যে অনেকগুলো পারি নাই, কিন্তু আজকের এই জায়গাটায় আমাদেরকে নিয়ে এলো। ফলে এটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত যে একটা মানুষের জীবন, সেটা কিন্তু চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না। এই জন্য আইনের একটা জায়গায় আছে যে মৃত্যুদণ্ড অনেক দেশে কিন্তু দেওয়াটা বন্ধ করেছে। একটা অপরাধ হয়তো সে করেছে, কিন্তু অপরাধের জন্য কি মৃত্যুদণ্ড দেওয়া যায়? একটা মানুষ সে কি রিকারেক্ট করার আর কোনো সুযোগ পাবে না? এইরকম কথা কিন্তু অনেকে আসছে। যেমন আমরা মৃত্যুদণ্ড, অনেক দেশে এই জন্য মৃত্যুদণ্ড তারা বন্ধ করে দিচ্ছে, যে আমি কোনো মানুষের বিকাশের কোনো একটা জায়গায় মানে বন্ধ করে দিতে পারি না। এমনকি আমাদের অনেক কথা বলে না যে একসময় ডাকাত, পরে তিনি একজন দরবেশ হয়ে গিয়েছেন তার অনুশোচনা থেকে, কিংবা টলস্টয়ের যে সেই বিখ্যাত উপন্যাস আমরা যারা পড়েছিলাম রেজারেকশন, পুনরুজ্জীবন, যে কীভাবে একটা মানুষ একটা অপরাধ করে সেই অপরাধ থেকে নিজেকে মুক্ত করবার জন্য প্রতিদিন যে অপরাধের যে গ্লানিতে সে ভুগেছে সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য কী চেষ্টাটা সে করে, এবং কিভাবে আবার নতুন করে ভাবতে শুরু করে। তাহলে প্রত্যেকটা মানুষের একটা গতিময় জীবন, এই গতিময় জীবনকে কোনো একটা জায়গায় আমি থামিয়ে দিতে পারি। ফলে এই ধরনের মানবিক বোধগুলো যখন লুপ্ত হয়ে যায়, তখনই কিন্তু যে তোকে দেখে নেব, তোকে শেষ করে ফেলবো, এইরকম একটা বিষয় সামনে চলে আসে। সেখান থেকেই মবক্রেসি, মব লিঞ্চিং অথবা মব জাস্টিসের জায়গাটা আসে। ফলে আমাদের এটা একটু সোসাইটির এই বিষয়টা খুব গভীরভাবে ভাবা দরকার। ব্যারিস্টার বদরুদ্দোজা, আপনি শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম মব জাস্টিস এবং আইনের শাসন, আপনি দীর্ঘদিন থেকে আইন পেশার সাথে আছেন, বিষয়গুলো দেখছেন। এখানে আলোচকরা যে আলোচনা করছিলেন যে একটা বিচারহীনতার সংস্কৃতির কথা বলা হচ্ছে, যে তার কারণে সামগ্রিকভাবে সমাজের যে অবস্থা, সে অধোগতি, অধপতন যেটি আমরা বলি, সেগুলোর কারণেই কি ধীরে ধীরে এই বিষয়গুলো সামনে আসছে কিনা, যেটি নিঃসন্দেহে আমরা বারবারই বলছি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, কোনো প্রেক্ষাপটেই সেটি আমাদের কাম্য নয়। আপনার কাছে কি মনে হয়, কি কারণ? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা এই সময় এটিএন বাংলা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। শুরুতেই বলতে হচ্ছে যে সব জিনিসের দাম বাড়লেও জীবনের দাম কমে গেছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার এই যে টপিক আজকের, এই মব জাস্টিস এবং আইনের শাসন, তো আইনের শাসন তো গত টানা 15-15.5 বছর তো আইনের শাসন ছিল না, ছিল শাসকের আইন। তো শাসকের আইন থাকলে আইনের শাসন থাকবে না, আর আইনের শাসন থাকলে শাসকের আইন থাকার কথা না। আর যে বিষয়টা
এই মব জাস্টিসের কথা বলতেছেন, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি এই জিনিসগুলা কোনো সভ্য দেশেই বা সভ্য সমাজেই এটা কাম্য না। আর এই ইনসিডেন্টগুলো কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়। এটার রুটে যদি আপনি ভাবতে যান, চিন্তা করতে যান, তাহলে দেখা যাবে যে পুঞ্জীভূত ক্ষোভ, অতীতের ভীষণ পুঞ্জীভূত ক্ষোভ থেকে অল অফ আ সাডেন সুযোগ পেল, তাহলে জনসাধারণ ধরে গণধোলাই দিল বা মেরে ফেললো এক পর্যায়ে। তো যেটা বলতেছিলাম যে জীবনের মূল্য এমনই কমে গেছে। তো এই জিনিসগুলা উৎসাহিত হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতি বা বিচার বিলম্বের সংস্কৃতি। মানুষ যখন মনে করবে যে আমরা এক গ্রুপ পিপল যদি আইন হাতে তুলে নিয়ে আক্রমণ করে কাউকে মেরেও ফেলি, তো সাক্ষী প্রমাণ এটা টিকবে না। আদালতে গেলে আলটিমেটলি আদালত থেকেও ভিকটিম ন্যায় বিচার পাবে না, তারা খালাস পেয়ে যাবে। এই ধরনের মেন্টালিটিও অনেক সময় এই বিচার ব্যবস্থার বিচারহীনতার সংস্কৃতির জন্যই কিন্তু এগুলো একটু বেশি হচ্ছে। তো এখন আমাদের সহ-আলোচক যারা, তারাও এই বিষয়ে বলেছেন। তো এখন আমার স্পেসিফিক কথা হচ্ছে যে কোনোভাবেই কোনো সভ্য সমাজেই বা কোনো সভ্য দেশেই এই ধরনের জনরোষের আক্রোশ, তার মাধ্যমে কারো জীবনহানি করা, হতাহত করা, মেরে ফেলানো বা প্রতিশোধ নেওয়া, এটা কোনোভাবেই কাম্য না। তবে এটার জন্যে আমাদের সামাজিক দায়বদ্ধতাটা একটু বেশি। কারণ হচ্ছে পুলিশ বলেন, প্রশাসন বলেন, এদের পক্ষে সবসময় সব জায়গায় এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না সংখ্যাধিক্যের জন্য। কারণ পুলিশের সংখ্যা কত? আমরা 18 কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ পুলিশ, আর তারাও বিভিন্ন দায়িত্বে ব্যস্ত। আর যখন মানুষ আমাদের দেশ যদি এমন হইতো যে 999-এ কল দেওয়ার সাথেই 2 মিনিটে পুলিশ এসে জায়গায় কর্ডন করে ফেলতো উন্নত দেশগুলোর মতো, তাহলে কিন্তু মানুষের ভিতরে একটা ভয় কাজ করতো যে হ্যাঁ, এই ধরনের অপরাধ করলেই আমরা আইনের বেড়াজালে পড়ে যাব, রেহাই পাবো না। আর এটা এই ধরনের অপরাধে যদি বিশেষ আদালত, স্পেশাল ট্রাইব্যুনাল থাকতো, যে হ্যাঁ, এই ধরনের অপরাধ সংগঠনের পরপরই প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ, সিসি ক্যামেরা বা আদার্স এভিডেন্স দিয়ে যদি প্রমাণ করা যায়, উইদিন 6 মান্থস এই ট্রায়াল শেষ হবে, তাদের যথাযথ সাজা হবে, মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন হোক। এটা যদি মানুষ মানে নিশ্চিত হয়, বুঝতে পারে যে না, তার বিচার কিন্তু হবে এবং দ্রুতই বিচার হবে, তখন কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতাও প্রকৃত অর্থে কমে যাবে। কাজেই সব মিলে আমাদের ওই সামাজিক দায়বদ্ধতা বলেন, বিচারহীনতা বলেন, আর মানুষের মূল্যবোধ যে কমে যাওয়া, এটাও বলেন, এই সব মিলেই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেটা কোনোভাবেই কারোর জন্যেই এটা কাম্য না। একজন সভ্য সমাজে এই যুগে এসে এই মব জাস্টিস আসলে ওই যে আমাদের সহ-আলোচক বলেছেন, আসলে এই শব্দটা মব জাস্টিস হিসেবে যায় না। এটা কি বলবো, এটা আইন ভঙ্গের প্রবণতা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং জঙ্গিবাদের মতো আচরণ, এটা কোনোভাবেই কাম্য না। যে ব্যারিস্টার বদরুদ্দোজা, আপনি যেটি বলছিলেন, নিঃসন্দেহে আমাদেরও এখানকার মতামত যেটি কোনোভাবেই কাম্য নয়। ঘটনা যেটি আমরা বলছিলাম যে কেন ঘটে, সেই ক্ষেত্রে নানা রকম কারণ এখানে এসেছে। আমি আজকের একটি সংবাদ পড়ছি, এটি গণমাধ্যমে এসেছে। আমি একটু সংবাদটা পড়ছি সবার উদ্দেশ্যেই, দর্শকদের উদ্দেশ্যেও এবং আলোচক যারা আছেন। পুলিশ হেফাজত থেকে যুবলীগ নেতা উধাও, ওসি সহ 4 পুলিশ প্রত্যাহার। চট্টগ্রামের লোহাগড়া থানা পুলিশের হেফাজত থেকে সাইফুল ইসলাম নামে যুবলীগের এক নেতা পালিয়েছে। এই ঘটনায় থানার ওসি সহ 4 জনকে প্রত্যাহার করা হয়েছে। আরিফুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, নাম দেওয়া হয়েছে, যে কয়েকজনের নামগুলো পড়ছি। সদস্যরা হলেন ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাসিমা আক্তার, কনস্টেবল মোহাম্মদ এনামুল হক। গতকাল দুপুরে এই সংক্রান্ত আদেশ জারি করেন জেলার এসআই নাসিমা আক্তার ও কনস্টেবল মোহাম্মদ এনামুল হক। এবং যেটি বলা হচ্ছে যে সকাল 9টার দিকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান সাইফুল। তিনি উপজেলার কলাউজান
বলিপাড়া গ্রামের নাজির আহমেদের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা আছে এবং পুলিশ জানায় সাইফুলকে গতকাল সকাল 8টার দিকে তার বাড়ি থেকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এই বিষয়টি জানানোর জন্যই আসলে আমার এই রিপোর্টটি পড়া, কিন্তু তিনি সুকৌশলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন চাঁদাবাজের অভিযোগে এবং তার বিরুদ্ধে আরও যে একাধিক অভিযোগের কথা বলা হচ্ছে, চুরি, চাঁদাবাজি, এবং নিঃসন্দেহে আমাদের যা পারসেপশান বা বিগত সময়ের যা অভিজ্ঞতা, তাতে উনি যেহেতু বিগত সরকারের একটি অঙ্গ সংগঠনের সাথে ছিলেন নেতৃস্থানীয় পর্যায়ে, সেখানে কী ধরনের ঘটনা ঘটেছে, অতীতের আচরণ, সেগুলো হয়তো প্রমাণ করে। যারা স্থানীয় জনগণ ছিলেন তাদের একটা জনরোষ বলি, তারা ধরে নিয়ে আইনেই তো সোপর্দ করলেন, কিন্তু তারপরে যে ঘটনাটি ঘটলো, মানে এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? ব্যারিস্টার বদরুদ্দোজা, আপনার আলোচনায় শুনব। ধন্যবাদ আপনাকে। দেখুন, পুলিশ কাস্টডিতে যদি কোনো আসামি মৃত্যুবরণ করে বা আঘাতপ্রাপ্ত হয় বা পালিয়ে যায়, এটা কিন্তু এন্টায়ারলি পুলিশেরই দায়িত্ব। তাকে রক্ষণাবেক্ষণ করা বা আইনের হাতে তুলে দেওয়া। একজন আসামিকে যখন ধরা হয়, যখন একজন ব্যক্তিকে ধরা হয়, চার্জশিট না দেওয়া পর্যন্ত আমরা আসামি বলতে পারি না। যখন কাউকে কোনো অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়, সেটা পুলিশকেও করতে পারে বা জনসাধারণও ধরে নিয়ে পুলিশের হাতে দিতে পারে। তার গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে পুলিশের দায়িত্ব হচ্ছে কোর্টে প্রডিউস করা। তারপরে কোর্টে প্রডিউস করার পরে তাকে রিমান্ডে নেবে নাকি সে কাস্টডিতে যাবে, এটা আদালতের বিষয়। তো এই ধরনের ঘটনায় আপনার পুলিশ কাস্টডিতে যারা এই ধরনের দায়িত্ব পালন করে, এই দায়িত্ব পালনের এটা অবহেলা হইতে পারে, আবার অনেক সময় যোগসাজশ থাকে, অনেক সময় আপনার অনেক মব যারা সাধারণ মানুষ যারা অনেক সময় পুলিশ কাস্টডি থেকে আসামি ছিনতাই করে নিয়ে যায়, এরকম আমরা অনেক দেখেছি। তবে আপনাদের এই রিপোর্টে যেটা দেখা গেল যে পুলিশ কাস্টডি থেকে সে পালিয়ে গিয়েছে, তার মানে এটা পুরোপুরি পুলিশেরই ব্যর্থতা, পুলিশের দায়িত্বহীনতা, অবহেলা, এবং এটার জন্য যে কনসার্ন পুলিশ অফিসার দায়িত্বে ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। জি, না সেটি তো আছেই, আইনে হয়তো বিচারের ব্যবস্থা যেভাবে আছে সেটি হবে। আমরা জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছেও যাব। এই যে ঘটনাটি, আমরা তো বলছি জনসচেতনতার কথা, জনগণের কথা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল থাকবার কথা। আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই বিষয়টি মানে মব জাস্টিসটা সমর্থনযোগ্য নয়। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে তখন জনমনেও তো এক ধরনের প্রশ্ন তৈরি হয়, এবং যেই প্রেক্ষাপট এখনকার সময়ে, তখন যদি এই অবস্থা হয়, এখন তো অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলি, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সচেতনতা, অনেক বেশি সতর্কতা, সাবধানতা প্রত্যাশা করতেই পারি আমরা। হ্যাঁ, সেটা করতে পারি। যেমন আমরা একটা ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসেছি। রাইট। 15 বছরের একটা দুঃশাসনের অবসান ঘটিয়েছি আমরা বলছি। আমরা বিচারহীনতার সংস্কৃতির কথা বলেছি। আমরা আইনকে নিজেদের মতো করে প্রয়োগ করার মানে আমরা দৃষ্টান্ত দেখেছি। আমরা পুলিশি হেফাজতে মৃত্যু দেখেছি, বিচার বহির্ভূত হত্যা দেখেছি, গুম দেখেছি, এবং আমরা কথিত আয়নাঘরের কথাও আমরা শুনেছি। এখান থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমাদের লড়াইটা ছিল, এবং সেই মুক্তি পাওয়ার জন্য কিন্তু 1000 মানুষ জীবন দিয়েছে। মানে জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যই জীবন দেওয়ার এরকম ঘটনা বাংলাদেশ ছাড়া খুব কম দেশেই এরকম আছে। এবং 401 জনের মতন আমাদের মানুষ যারা চোখ হারিয়েছেন, তারা কোনোদিন আর চোখে দেখবেন না, কিন্তু তারা আমাদের দেখবার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চেয়েছেন। এরকম পঙ্গু হয়েছে অনেকেই, তারা হয়তো 2 পায়ে আর হাঁটতে পারবেন না, কিন্তু আমাদের দেশটা যেন ঠিকভাবে চলে সেই জন্য তারা জীবন দিয়ে, গণতন্ত্রটা যেন আর খুঁড়িয়ে খুঁড়িয়ে না। সেরকম একটা পরিস্থিতিতে আমরা যখন দাঁড়িয়েছি, তখন তো আমরা অন্তত এইটুকু মানে বিবেক বোধটা আমরা প্রত্যাশা করব যে যা অপরাধ অতীতে হয়েছে সেই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অপরাধ তো চলতেই থাকবে, তার মানে অপরাধ আরও বৃদ্ধি পেতে থাকবে। তা আমরা তো অপরাধের পুনরাবৃত্তি করব না, আমরা তো প্রতিশোধ নয় প্রতিকার পেতে চাইব। একটা ছোট্ট মানে ঘটনার কথা বলি। 1662 সালে ইংল্যান্ডের রাজা জেমস, তিনি তখন বললেন যে কোনো বিচারকের চাইতে তার তো কাণ্ডজ্ঞান কম নয়, তিনি তো কম জানেন না, ফলে তিনি কেন বিচার করতে পারবেন না। বিচারপতিকে তিনি ডেকে বললেন। সব বিচারপতি চুপচাপ। প্রধান বিচারপতি কুক তিনি বললেন যে না রাজা, আপনি বিচার করতে পারবেন না। বলে কেন?
কারণ আপনি হচ্ছেন আইনের মাধ্যমে সৃষ্টি, ফলে আপনি আইনকে নিজের হাতে তুলে নিতে পারবেন না। কারণ রাজা নিজে আইন আছে বলেই তো রাজা রাজা হয়েছে, আর রাজা হয়েছে বলে রাজা আবার আইন করছে। তা যিনি আইনের মাধ্যমে সৃষ্টি, যিনি আবার আইন করেন, তিনিই আবার যদি বিচার করেন, তাহলে এখানে কিন্তু স্বেচ্ছাচারিতার জায়গাটা তৈরি হয়ে যাবে, নিজের মতো করে আইনকে ব্যাখ্যা করার প্রবণতাটা তৈরি হয়ে যাবে। এতে খুব রুষ্ট হলেন রাজা জেমস এবং বিচারপতি কুককে প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দিলেন। কিন্তু তা ইংল্যান্ডের মানুষের মধ্যে এমন একটা চিন্তার জায়গায় ধাক্কা দিল, সেখান থেকে কিন্তু এই যে দুটো আমরা পেলাম, যে একটাকে বলা হয় পিটিশন অফ রাইটস এবং আরেকটা বলে বিল অফ রাইটস। এবং যেটা আমরা যারা ব্রিটিশ লয়ের একটা অনুসরণ করি, আমরাও দেখলাম যে এই দুটো অধিকার কিন্তু আমরা পেলাম। আচ্ছা, 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা ফিলাডেলফিয়া ঘোষণা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা রাষ্ট্রকে এই অঙ্গীকার করতে হবে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন সংরক্ষণ করবেন। আমরাও কিন্তু তার অংশী। ফলে আমাদের রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় যারা আছেন তাদের মধ্যে, জনগণের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আইনের শাসন মানে হচ্ছে গণতান্ত্রিক আইনের শাসন। যে কোনো আইনের শাসনই কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা গণতান্ত্রিক আইনের শাসন হতে হবে। এবং সেইটার মূল্য যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই অনিরাপদ হয়ে যাব। আমি যদি মানুষের নিরাপত্তা বিধান করতে না পারি, তাহলে আমার নিজের নিরাপত্তাটাও থাকবে না। ফলে সেই ক্ষেত্রে তখন এসেছিল যে পুলিশ কাস্টডিতে কাউকে নির্যাতন করতে পারবে কি? পুলিশ গ্রেপ্তার করলে এটা কী হবে? একটু আগে আইনজীবী যেটা বললেন যে কী বিধান আছে সেগুলো, এমনকি ব্রিটিশ আমলেও এই বিধানটা ছিল, রাত্রিবেলা কাউকে গ্রেপ্তার করা যাবে না, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, এবং কাউকে বিনা বিচারে নির্যাতন করা যাবে না। কিন্তু আমরা আমাদের এখানে বিশেষ ক্ষমতা আইন নামে একটা আইন 1974 সালে দেখেছিলাম, সেখানে কিন্তু এগুলোকে উপেক্ষা করা হয়েছিল। সন্ত্রাস দমন আইন নামে একটা উপেক্ষা করা হয়েছিল। তা দিয়ে কিন্তু সন্ত্রাসীও দমন হয় নাই, চোরাকারবারি দমন হয়েছে প্রতিপক্ষ, বিরোধী রাজনৈতিক দল। সেখান থেকে মানুষের মধ্যে ধারণা হয়েছে যে সরকার কোনোদিন আমাদের কথা শুনবে না, পুলিশের কাছে আমরা ভালো ব্যবহারটা পাবো না, আমরা বিচারের কাছে হয়তো ঠিকমতো যেতে পারবো না, আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথাটা বোধহয় ঠিক নয়। কারণ পকেটে পয়সা না থাকলে আমি হাইকোর্টের বারান্দায় যেতে পারবো না। ফলে আইনের দৃষ্টিতে সবাই সমান কিনা বোঝা যাবে না, কিন্তু অর্থনৈতিক কারণে যে সবাই সমান নয়। থানায় একজন চোরাচালানকারী টাকা পয়সাওয়ালা গেলেও ওখানে কর্মকর্তারা তাকে স্যালুট দেবেন, একজন দরিদ্র কৃষক গেলে সে বারান্দায় উঠতে পারবে না। এইরকম পরিস্থিতি যখন হয়, তখন হয় কি, মানুষের মধ্যে গণতান্ত্রিক বোধগুলো মার খেতে থাকে। তখন কখনো কখনো মনে হয় দিন একদিন আমারও আসবে। এই যে আমাদের একটা প্রবাদ কথা আছে না এরকম, এই দিন নয় আরও দিন আছে। তাহলে এর মধ্যে কিন্তু একটা আছে যে ঠিক আছে, আমিও সুযোগ পেলে কিন্তু একদিন এটা একটা ব্যবস্থা করব। এবং একটা কথা আছে, কাউকে হত্যা করতে বলছে এ সেকেন্ড টু কিল, কাউকে হত্যা করার জন্য 1 সেকেন্ড যথেষ্ট, কিন্তু এই হত্যার বিচার পাওয়ার জন্য তো সারা জীবন অপেক্ষা করতে হয়। ফলে মানুষ মনে করে যে জাস্টিস ডিলেইড, এটা ডিলে জাস্টিসের জায়গায় আসে। শুধু ডিলে জাস্টিস না তো, এটা ব্যয়বহুল জাস্টিস এবং প্রচুর, হ্যাঁ। ফলে রাইট টু জাস্টিস অথবা অ্যাক্সেস টু জাস্টিস, এই জায়গাটাও কিন্তু সমাজে যখন হয়, তখন তাৎক্ষণিক সমাধান পাওয়ারও একটা মনস্তাত্ত্বিক গরম তৈরি হয়, এবং সেটা মূলত গণতান্ত্রিক ভিত্তিটাকে নষ্ট করে। এই জন্য আমরা মনে করি আইনের শাসন এই কথাটা বলাটা ছোট্ট একটা বাক্য, শব্দবন্ধ, কিন্তু এটার জন্য একটা জাতিকে অনেক বড় প্রস্তুতি নিতে হয়। এবং সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দলের দায়িত্বে থাকেন, যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে থাকেন, তারা যদি অন্তত রাষ্ট্রের প্রথা এবং প্রতিষ্ঠান, প্রথা মানে নিয়মকানুন, এবং প্রতিষ্ঠান বলতে যদি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, এগুলোর মধ্যে একটা ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, তাহলে বারবার এইরকম প্রবণতাগুলো দেখা দিতে পারে। ফলে এখন যখন আমরা মব লিঞ্চিংয়ের বিষয়টা দেখছি, উন্মত্ত জনতা কখনো কখনো প্রতিশোধ পরায়ণতায় ক্ষিপ্ত হয়ে উঠছে, সেটার সাময়িক ফলাফল হিসেবে হয়তো কেউ কেউ তৃপ্তি পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী ফলাফল কিন্তু ভয়ানক। তার মানে সে প্রতি মুহূর্তে সে আতঙ্কে থাকে, আমার উপরেও তো এরকম ঘটনা ঘটতে পারে। ফলে এই জায়গা থেকে মানুষকে যদি মুক্ত করে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ করা যায়। এবং এটুকু বলে আমি এই শেষ করতে চাই, যার যেটুকু অপরাধ তাকে সেই অপরাধের জন্য শাস্তিযোগ্য করা। যেমন যে মানুষটা আজকে বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করার জন্য, ব্যাংককে ধ্বংস করার জন্য দায়ী, সেই সালমান রহমানকে যদি আমি একটা খুনের মামলার আসামি করি, তাহলে এটাও কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে, তিনি যা অপরাধ করেছেন
আর তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে দুটো কিন্তু মিলছে না। আইনমন্ত্রী তিনি আইনটাকে যত অপব্যাখ্যা করেছেন, তার জন্য মন্ত্রী হিসেবে তিনি যে অর্পিত দায়িত্ব পালন করেননি, তাকে যদি একটা খুনের মামলার আসামি করি সেটাও কিন্তু ঠিক যাচ্ছে না এর সঙ্গে। ফলে আমরা মনে করি যার যা অপরাধ, সেই অপরাধ যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী যদি বিচার হয়, তাহলে কিন্তু যে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন মুক্তি পেয়ে বিচারের সংস্কৃতি তৈরি হবে, ঠিক তেমনি একটা মানুষের মধ্যে মূল্যবোধেরও জাগরণ তৈরি হবে এবং মানুষ একটু বিশ্বাস করবে যে হ্যাঁ, অপরাধ করে কেউ পার পাবে না এবং যার যতটুকু অপরাধ সে ততটুকুই শাস্তি পাবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, আমরা চট্টগ্রামের যে ঘটনাটি পড়ছিলাম যে আসলে এই যে এত আমাদের যেটি রাজুকুজ্জামান রতন ভাই বলছিলেন যে রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে গাঢ় দৃষ্টিশক্তি হারিয়েছে, তা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, এত কিছুর বিনিময়ে আমরা যেই পরিস্থিতিটি তৈরি করলাম বা যেই প্রত্যাশা করছি, আজকেই অন্তত একটি থানায় এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কেউ ব্যাখ্যা করতে পারে। এই যে ঘটনাটি ঘটলো এবং ইতিপূর্বে আমরা শুনেছি বিগত সরকারের কোনো মন্ত্রী তাদেরকেও পালাতে বিভিন্ন সময়, এই যখন অবস্থা হয় তখন তো মানুষের ভেতরে কি এই ধারণা খুবই স্বাভাবিক হয়ে যায় কিনা আমি জানি না, যে তাহলে এই তাদেরকে ওই মব জাস্টিসের দিকেই তুলে দেওয়া বা নিয়ে যাওয়া সেই রকম একটি অপ্রবণতা তৈরি হয় কিনা। না, সেটা কিছুটা তো হবে, কিন্তু বিষয়টা হলো যে আপনি ওইভাবে দেখাটাও একটা সমস্যা। কথাটা হচ্ছে যে একটা দায়িত্ব অবহেলা বা দায়িত্বে ব্যর্থতাটাকে একেবারে সামগ্রিকভাবে দেখা না, সামগ্রিকভাবে আমি নিচ্ছিও না, কিন্তু আবার ধরেন এইগুলি যদি চলতেই থাকে আর তার সেই প্র্যাকটিস যদি অব্যাহত থাকে রাষ্ট্রে বা সমাজে, তখন মানুষ বিভ্রান্ত হবে। সবাই তো আর খুব সচেতন নাগরিক হয়ে জন্মায়নি। আচ্ছা, আমরা এখানে যে জ্ঞান গর্ব আলোচনা বিভিন্ন দিক থেকে করছি, সেইভাবে ভাববে সব নাগরিক, সেভাবে তো তাদের বেড়ে উঠা না সেই শিক্ষা বা সেই মানসিকতা। না, তাহলে তো আর দেশে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো থাকবে না। যার জন্য আমাদের রন্ধে কিন্তু দুর্বলতা আছে, সমস্যা আছে। যেমন যে জীবন মানুষ দিতে পারে না, আমি মনে করি সেই জীবন সে কোনো ব্যক্তি আক্রোশে নিতেও পারে না। পারে কি? এই যে প্রক্রিয়াটা ধরেন আপনি মব জাস্টিসের কথা বলছিলেন, এটা তো নিশ্চিত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিঃসন্দেহে। আচ্ছা, এটা ঘৃণিত বা আপনার জঘন্য অপরাধ, কোনো সন্দেহ নেই, এবং এটা একটা বর্বর সমাজের প্র্যাকটিস এক সময়কার। সে আদি যুগের প্র্যাকটিসও মনে হয় যে মানুষ এরকম করেনি, আদি যুগেও করেনি। এখন এটা হওয়ার কারণটা কি? নিশ্চয়ই এর তো বেশ কিছু ধরেন কারণ আছে। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গিয়েছেন এবং পরে লাশ ফেরত দিয়ে দিয়েছেন, হত্যা করে ফেলে। আর এটা হচ্ছে মানুষ করছে, উৎসব করে করছে, প্রতিহিংসা পরায়ণ করে করছে, এবং করার পর এক ধরনের সে উল্লাসও করছে, এরকম দেখা গিয়েছে। তো এই প্র্যাকটিসটা যদি কোনোভাবে এটা মানে কাম্য না, সেটা যদি হয়ে যায়, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা তো পর্যন্ত ভেঙে পড়বে, রাষ্ট্রের উইংগুলি ব্যর্থ হতে চাইবে। এখন ধরেন এটার প্রতিকার করতে যদি আপনি যান, আমাদের তো অনেকগুলি সমস্যা রয়েছে। মানুষ কোনো ক্ষেত্রে এটাও তো ঠিক যে রাষ্ট্রের কাছেও প্রতিকার পায়নি, এই দৃষ্টান্ত আমাদের এই দেশে আছে। রাষ্ট্র এবং সরকার কখনো আইন নিজেই মানছেন না, তিনি আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন। আচ্ছা, আইন ভাঙাটাকে কেউ মনে করছে এটা কৃতিত্ব, এটা এক ধরনের যোগ্যতা, এটা তার বিশেষ মর্যাদা, তাকে আইন মানতে হয় না। এই প্র্যাকটিস যখন রাষ্ট্রে চলে, সরকারে চলে, এবং কর্তৃত্ববাদী যে সমস্ত মানুষ আছে তারা যখন এইটার অনুসরণ করে বিশেষ সুবিধা পায়, তখন সাধারণ মানুষ তো আশাহত হয় এবং তারাও তো তাদের ওই যে পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই পন্থা বেছে নেয়। এই জন্য আমি বলছি যে বেশ কিছু জায়গায় আমাদের সংস্কারটা করতে হবে, মনোযোগী হতে হবে। এখন সামাজিক সচেতনতার জন্য প্রয়োজন আছে। আবার সব অপরাধ বা সব হত্যাকে রাজনৈতিক বিবেচনায় নেওয়ার প্রয়োজন নেই, সেটা অপরাধ হিসাবে দেখতে হবে। আবার যারা এই ধরনের অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই প্রক্রিয়াগুলি যদি আমরা অনুসরণ করতে পারি, নিশ্চয়ই আমরা তো এখনও নিজেদেরকে সভ্য জাতি মনে করি, আমাদের সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সম্প্রীতি এগুলি কিন্তু বেশ উন্নত দেশের চেয়েও কিন্তু অনেক ভালো। আমাদের পারস্পরিক চিনা জানা, একে অপরকে জানা বুঝার ক্ষমতাও এবং সুযোগও আমাদের কিন্তু এই সমাজে বেশ মানে এটাকে বলবো আমি প্রতিষ্ঠিত। তো সেই জায়গায় আমাদের উচিত হবে, ওই যে বললাম, আবার বলতে হবে যে সংযম, নিজেকে সংবরণ করা, আর একটা অন্যের জীবনের প্রতি, নিজের জীবনের প্রতি যেমন কেয়ারি, বা ধরেন নিজের জীবন যেমন মূল্যবান, অন্য মানুষের জীবনটাও এরকম মূল্যবান। তারপর একটা ক্ষমার মানে উদারতা, এই জায়গাগুলিতে আমরা মানে রাষ্ট্র যখন লালন করবে, সমাজ এবং ব্যক্তি তখন দেখবে যে অনেক কিছু থেকে সংশোধিত হচ্ছে। কিন্তু আহত হয় তখন যখন দেখে রাষ্ট্র ধরেন গুম করে, আনত হয় স্কিলিং করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে
মৃত্যু ঘটিয়ে ক্ষমতায় থাকা যায়, পার পাওয়া যায়, তখন তো সেই আস্থাটা চলে যায়। তখন একটা হচ্ছে যে মানুষ এই প্র্যাকটিসের দিকে কিছু মানুষ যায়, আবার কিছু মানুষ আশাহত হয়ে আইন নিজের হাতে তুলে নেয়। এই জায়গাটাতে যদি একটা শুদ্ধিতা মানে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এখানে রাজনৈতিকবিদদের দায়িত্ব রয়েছে অনেক। নিঃসন্দেহে আমাদের যারা সমাজ প্রতিপত্তি আছেন, যেহেতু আমাদের এখনো সমাজ ব্যবস্থাটা পর্যন্ত বিচার আইন বা ধরেন দ্বন্দ্ব সংঘাত মিটানো কিন্তু এখনো আইনের বাইরেও কিন্তু একটা সামাজিক প্রথা আমাদের মধ্যে আছে, সেই জায়গায়ও যদি মনে করেন যে একটা কারেকশন আসে, এবং শুধু মাসেলম্যানরা না, বিজ্ঞ মানুষ যারা, সমাজের একটু জানা বোঝা মানুষ যারা, শিক্ষক শ্রেণী, ধরেন সিনিয়র সিটিজেন, বিবেক সম্পন্ন মানুষগুলিও যদি এই দ্বন্দ্ব সংঘাত মিটাতে এগিয়ে আসে, অথবা ধরেন এই যে মানুষকে শুদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, নিশ্চয়ই আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা যাবে। কিন্তু বেরিয়ে আসাটা খুবই জরুরি। এই প্র্যাকটিস চলতে পারে না, এই প্র্যাকটিস কিন্তু আমাদেরকে পুরা জাতিকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে। যখন এইভাবে ব্যত্যয় হবে, অর্থাৎ মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে পার পেয়ে যাবে, আরেকজনকে হত্যা করে সেই হত্যা যখন আদালতে প্রমাণ না হয়ে খালাস পেয়ে যাবে, সেই প্র্যাকটিস কিন্তু খুব ভয়ানক প্র্যাকটিস। আমরা যেন সেই ব্যাপারে সবাই সজাগ হই। কিন্তু পাশাপাশি যাদের, যেমন আমি বলছি, যেমন পুলিশের হাতে সোপর্দ করা হলো বা আইন শৃঙ্খলা বাহিনী, সেটিও যাতে প্রপারলি বিষয়গুলো মানে আলোর মুখ, মানে যেটি বলি যে একটা পরিণতি পায়, যেই পরিণতির প্রত্যাশায় জনগণ হয়তো তাদের হাতে তুলে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে না, তাকে আবার কোনোভাবে পালিয়ে গেল বা ছেড়ে দেওয়া, সেটি যাতে না হয়। না, সেটি আমাদের দেশে আছে। আবার আরও ব্যাপার আছে। আমি আপনাকে বললাম তো প্রথম দিকে, আমি আপনাকে নিগৃহীত করলাম, অসম্মান করলাম। কোন আইন আপনি তাকে বিচার করবেন, এটাও কঠিন আছে। আপনি একটা এজাহার দিতে যাবেন, আপনি অফিসার ইনচার্জকে ম্যানেজ করতে পারবেন না, এটা এজাহার হয়। আরে ভাই, কি হয়েছে? আপনাকে এরকম 5-7 জন অপদস্থ করেছে, আপনি পরিবারের সামনে অপদস্থ হয়েছেন, আপনার বাসায় গিয়ে ভাঙচুর করা হলো, কিন্তু সুনির্দিষ্ট আইনও আছে, কিন্তু আপনি ওই আইনের তার বিচার নিশ্চিত করতে পারবেন, সেটা যেমন নাই। আবার আপনি একটা এজাহার যে করতে পারবেন, মানে অফিসার ইনচার্জের কাছে মনে হবে তাদের কাছে এটা কোনো বিষয় না, এটা আমি কি এজাহার নেব, কি অভিযুক্ত করবো, কোন ধারায় নিব। আচ্ছা দেখেন, একটু বিরোধ মীমাংসা করে যায় কিনা। দেখা গেল যে যিনি ভিক্টিমাইজ হচ্ছেন তিনি ওখান থেকে প্রত্যাখ্যিত হচ্ছেন, এবং প্রত্যাখ্যিত হয়ে তিনি কিন্তু আর ওই রাষ্ট্রের প্রচলিত আইন ব্যবস্থার উপর আর আস্থা রাখছেন না, তিনি হয়তো আরো সংঘবদ্ধ হয়ে তার অনুসারী নিয়ে পরের দিন একটা রিভেঞ্জ নিতে চাচ্ছেন, যে ঠিক আছে কালকে ও আমাকে এই করেছে, আজকে ওকে দেখিয়ে ছাড়বো। এই যে বেশি দেখাতে গিয়ে দেখা গেল যে একটা মব জাস্টিসের মতো ঘটনায় সে জীবনী দিয়ে দিল। এই জায়গাগুলিতে আমাদের প্রশাসনকেও কিন্তু সজাগ হতে হবে। মানুষের আত্মসম্মান বোধ, মানুষ যেন আরেক মানুষ দ্বারা নিগৃহীত না হয়, তার সেন্টিমেন্টটা বোঝা, এবং সেই ব্যাপারে বোঝার পর প্রতিকারের জায়গায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিচারিক আদালত যারা এর সাথে যুক্ত আছেন, তারা যেন আসলে কনসার্ন হন, মানে মানুষের অধিকারের ব্যাপারে যেন কনসার্ন হন। সেটা না হলেও কিন্তু আপনি, মানুষ তো প্রতিশোধপরায়ণতা আছে, তার প্রবৃত্তির মধ্যে আছে, সেই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করা, প্রবৃত্তিটাকে সংবরণ করা, এবং প্রবৃত্তিটাকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে সেটা সামাজিক এবং সার্বিক স্বার্থে ব্যবহার করা, সেখানে মনোযোগী হতে হবে। জি, আমি যাবো ব্যারিস্টার বদরুদ্দোজা আপনার কাছে। যে বিষয়টি আমরা বলছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো বিগত সময়ে ছিল আমরা দেখতে পেয়েছি, সেই সব কারণেই এখনকার যে পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি জানেন এ ধরনের অসংখ্য ঘটনা আছে। আমি একটি ঘটনার উদাহরণ দেই, এরকম ঘটনা হয়তো আরও আছে। নারায়ণগঞ্জের একটি ঘটনা আমাদের জানা, সেটি হচ্ছে যে এক ব্যক্তিকে এনে 164-এ উনি স্বীকার করেছেন যে ধর্ষণের পরে একজনকে হত্যা করা হয়েছে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে বলা হয়েছে ধর্ষণের পরে, দেখা গেল 2-3 মাস পরে ওনাকে আরেক জায়গা থেকে উদ্ধার করা হলো। হত্যা তো করা হয়নি, সে তার যে পূর্ব পরিচিত বা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে বিয়ে শাদী করে ওখানে উনি আছেন। এখন এই যে অবস্থা, 164-এ বলা হলো যে আমি এই অপরাধ করেছি, এবং তাকে রীতিমতো কারাগারেও পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেগুলোও নেওয়া হয়েছে। এরপরে যে ঘটনা বেরিয়ে এলো, মানে কিভাবে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাগুলো কিভাবে দেখছেন আপনি? দেখুন, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই কিন্তু এই আইন ল অ্যান্ড অর্ডারের যে প্রাথমিক দায়িত্ব রক্ষণাবেক্ষণের, এটা কিন্তু বাংলাদেশ পুলিশের হাতেই। বাংলাদেশ পুলিশের হাতেই এই ল অ্যান্ড অর্ডার রক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে। এখন আমি বাংলাদেশ পুলিশ শব্দটা ইউজ করলাম এই জন্যেই যে বাংলাদেশ পুলিশ শব্দটার অর্থই হচ্ছে যে এই পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী।
এই পুলিশ বাহিনী কোনো ব্যক্তি বা দলের না বা সরকারের না, এরা হচ্ছে রাষ্ট্রের বাহিনী। এই রাষ্ট্রের বাহিনীকে যখন দলীয় কাজে ব্যবহার করা হয় বা সরকারি কাজে ব্যবহার করা হয় বা কোনো নেতা নেত্রীর হুকুমের দায়বদ্ধতায় ব্যবহার করা হয়, তখন কিন্তু আর এই পুলিশ বাহিনী আর বাংলাদেশ পুলিশ বাহিনী থাকে না, রাষ্ট্রের বাহিনী থাকে না। যার ফলে তার জবাবদিহিতা একদম থাকেই না বলতে পারেন। কারণ হচ্ছে যখন আপনি এর পিছনে আরো বড় কি কারণ, এর পিছনে বড় কারণ হচ্ছে যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না। গত 15 বছরে তো এটা এতই ডেটোরেট করছে, এতই অধপতন হয়েছে, যেটার কোনো ভাষা নাই। কারণ এটার মূল কারণ হচ্ছে যে সরকার এবং সরকারি দল এরা পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, এটা অনেক সময় হয়েছে ক্ষমতায় থাকার জন্য, অনেক সময় হয়েছে প্রতিশোধ পরায়ণতার জন্য, অনেক সময় হয়েছে মামলা মোকদ্দমা করে বিরোধী দলকে দমনের জন্য। আপনি বিশ্বাস করেন গত 15 বছরে লক্ষ লক্ষ মামলা হয়েছে এবং কোটি কোটি বিএনপি নেতাকর্মী গ্রামে গঞ্জে যারা বাড়িতে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, কেউ কেউ আবার দেশও ছাড়া হয়ে গেছে। এর কি কারণ? এই মিথ্যা মামলা যে হলো, এই মিথ্যা মামলা কি শুধুই পুলিশ করেছে? নো, এটা পুলিশকে দিয়ে করানো হয়েছে। হয় পুলিশের চাকরি যাবে, নয় পুলিশের ব্যাড পোস্টিং হবে, নয় পুলিশ তার নেতার মানে খুব কাছে যেতে পারবে। এই ধরনের অতি উৎসাহী পুলিশ অফিসাররা ছিল, যার ফলে ল অ্যান্ড অর্ডার এত ডেটোরেট করছে মূলত কিন্তু পুলিশ বাহিনীকে যত্রতত্র ব্যবহারের জন্যে। আর যদি পুলিশ বাহিনীকে রাজনৈতিক নেতৃবৃন্দ, এখনকার হোক, সরকার হোক, ভবিষ্যৎ সরকার হোক, যদি পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং পুলিশ বাহিনীকে জবাবদিহিতার মধ্যেও রাখা হয় যে হ্যাঁ, পুলিশ কোনো অন্যায় করলে পুলিশেরও বিচার হবে, শুধু তাকে সংযুক্ত করে দিলাম এটা হবে না, বা সাময়িক বরখাস্ত করলাম এটা হবে না, বা পোস্টিং দিলাম, একটা ব্যাড পোস্টিং দিলাম এটা হবে না, তাকেও উইদিন শর্ট টাইমের ভিতরে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে যদি কোনো পুলিশের নিয়ম বা আইনের বিরুদ্ধে কোনো কিছু করে। যার ফলে তদন্তটা কে করবে? এই পুলিশ বাহিনীকে, ব্যারিস্টার বদরুদ্দোজা, জি, তদন্তটা কে করবে পুলিশদের? এই পুলিশের তদন্তে এখন শুনেন, আমরা আপনাদের এই টেলিভিশনেই আজ থেকে প্রায় 10 বছর আগে আমি স্পেসিফিক্যালি প্রপোজাল দিয়েছিলাম যে এই যে পুলিশ থানায় ডিউটি করতেছে এই পুলিশ দিয়ে তদন্ত হবে না, এটার জন্য আলাদা তদন্ত সংস্থা করেন। এখন তদন্ত সংস্থা পরবর্তীতে হলো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারাও তো স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না। সমস্যা হচ্ছে একটাই, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। যতদিন পর্যন্ত রাজনীতিবিদরা পুলিশকে মিসইউজ না করবে, পাওয়ার অ্যাবিউজ না করাবে, ততদিন পর্যন্ত পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। যতদিন পর্যন্ত পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, ততদিন আপনার এই ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে আনা খুব মাচ ডিফিকাল্ট। কাজেই আমাদের সবার আগে রাজনৈতিক শুদ্ধাচার দরকার এবং পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার জন্য দরকার হলে পুলিশ কমিশন হোক, তাদের উপরে তদারকি থাকুক, তাদেরও বিচারের আওতায় আনা হোক, সে তারা দুর্নীতি করুক বা ক্ষমতার অব্যবহার করুক। শোনেন, আসল কথা কি, আমরা জাতি হিসেবে দেখেন, আমি একটা উদাহরণটা ভালো লাগবে না, তারপরও দেই। আজকে দেখেন যারাই এই বিগত সরকারের সময় যারাই যে অপকর্মই করেছে, যদি আর্মি ব্যাকড গভর্নমেন্ট থাকতো বা মার্শালও থাকতো, তখন কিন্তু চেহারা আলাদা থাকে, তখন কিন্তু ভয়ে তটস্থ থাকে এই জাতিই কিন্তু, এই মানুষই কিন্তু। আর এখন বিচারহীনতা হওয়াতে, পুলিশের ক্ষমতার অপব্যবহার হওয়াতে এবং রাজনৈতিক দল পুলিশকেই ব্যবহার করাতে যা ইচ্ছে তা চলতেছে। যার ফলে এটার থেকে উত্তরণের জন্য প্রথম কাজই হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এসে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া এবং পুলিশের কার্যক্রমেরও জবাবদিহিতা আনা। এটার জন্যে প্রচুর সংস্কার দরকার এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকেও আমার মনে হয় যতটা সম্ভব সময় দিয়ে তাদেরকে এই সংস্কারগুলো
করতে সহযোগিতা করা দরকার। এবং আমি দেখতেছি ব্যক্তিগতভাবে যে বিএনপি এই সরকারকে একদিকে দলীয়ভাবে সুশৃঙ্খলভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, আরেকদিকে ম্যান পাওয়ার দিয়ে সমর্থন দিচ্ছে। ম্যান পাওয়ারটা কীরকম? আজকে অ্যাটর্নি জেনারেল বলেন বিএনপির মানুষ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, জিপি, এরা কিন্তু অধিকাংশই বিএনপির, আর অল্প কিছু হয়তো আছে জামাত বা অন্য একটা দুটো সংস্থা। আবার পুলিশের মধ্যে মনে করেন যাদেরকে না, বিএনপির রাষ্ট্রীয় পদে যখন তিনি চলে যায় তারপরে তো আর সেইভাবে দলীয় পরিচয় থাকে না কারোই। না, দলীয় পরিচয় না থাকুক, কিন্তু তারা তো সাপোর্ট করতেছে, এই গভর্নমেন্টকে সাপোর্ট করতেছে। এই লোকগুলো তো সবই বিএনপি মনা, বিএনপি সমর্থিত, তারা কিন্তু এই সরকারকে সমর্থন করতেছে, সহযোগিতা করতেছে। তারা যাতে যখন রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে তখন তো সরকারকে সরকারের কর্মচারী হিসেবে, সরকারের আইনজীবী হিসেবে, সরকারের আইন কর্মকর্তা হিসেবে সেটি করবে। আমরা সেই আলোচনা যাচ্ছি না। ব্যারিস্টার বদরুদ্দোজা, যে বিষয়টি এখানে আসছে সেটি হচ্ছে অপরাধের কথা বলা হচ্ছে, যে অপরাধ অনুযায়ী এই মামলা করা, যেটি রাজিকুজ্জামান রতন বলছিলেন। এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে শেখ রবিউল আলমও বলছিলেন যে আইনেরও কিছু দুর্বলতা থাকে, বা এই যে একটা ছোট অপরাধ হয়তো সেটির এজাহার নেওয়া হচ্ছে না। আমরা জানি যেমন একটা চুরির অপরাধ বা একটা হেনস্থা করা হয়েছে কাউকে, সেই অপরাধের যখন আমরা মামলা ফাইল করতে যাব, যখন আমরা মামলা করতে যাব, কোথাও এজাহার লেখাতে যাব, সেটি যিনি লেখাতে যাবেন উনিও জানেন যে এর শাস্তি হয়তো খুব কম হবে, তখন কিছু বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যাতে করে পরবর্তীতে শাস্তির মাত্রা অনেক বেশি হয়, কিন্তু আখেরে যে মামলাটি আর টেকে না এবং সেটি খালাস পেয়ে যায়। বা এক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যাদেরকে ধরা হচ্ছে এবং ঢালাওভাবে যখন হত্যা মামলা বা এই ধরনের মামলা দিয়ে দেওয়া হবে, শেষ পর্যন্ত যে দেখা যাবে হয়তো সেই বিষয়গুলো, কিন্তু তাকে হয়তো যৌক্তিকভাবেই তার কৃতকর্মের জন্য অন্যান্য মামলা দেয়া যেত। এই জায়গাটায় কি সচেতনভাবে করা হচ্ছে এগুলো, না ঢালাওভাবে করা হচ্ছে? যেহেতু বলা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রেই দুর্নীতিবাজ রয়েছে বা অতীত সরকারের লোকজন রয়েছে, এই ব্যাপারে কি সতর্কভাবে করা হচ্ছে বা কিভাবে? এটার ব্যাপারে আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি, সেটা হচ্ছে অপরাধ অপরাধী, সেটা ছোট মাত্রার হোক বড় মাত্রার হোক, অপরাধ সংগঠিত হলে যিনি অপরাধের শিকার, বিচার পাওয়া তার রাইট। পুলিশ যদি এক্ষেত্রে, কারণ হচ্ছে যে পুলিশের কিন্তু বিচার করার দায়িত্ব না, বিচার করবে বিচারক, বিচার করবে কোর্ট। পুলিশের দায়িত্ব যেটুকু, পুলিশ যদি ওইটুকুই পালন করে তাহলে কিন্তু জনসাধারণ ধরে নিবে যে হ্যাঁ, আমি যেটুকু প্রতিকার চেয়েছিলাম পুলিশ এটা রেকর্ড করেছে এবং এটা আলটিমেটলি কোর্টে গিয়ে বিচার হবে। কাজেই অপরাধকে ছোট বড় যেভাবেই দেখেন, তবে একটা জিনিস অস্বীকার করার উপায় নেই, আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই পর্যাপ্ত আইন আছে, কিন্তু এটার আইন ক্ষেত্র বিশেষে অপব্যবহার হচ্ছে, ক্ষেত্র বিশেষে ইগনোর করা হচ্ছে, ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করা হচ্ছে না। আইন আছে, প্রত্যেকটা অপরাধেরই আইন সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। যদিও আমাদের আইনগুলো আপডেটেড না, তবে আইনের যে পর্যায়ে আছে, আমার মনে হয় এই যে ঢালাওভাবে যে কথাটা বললেন, মামলা হওয়ার পরে, মানে সবাই হত্যা মামলার আসামি। আমি আপনাকে বলি, মামলা হওয়ার পরে এটা কিন্তু ওই ইনিশিয়ালি যে মামলাগুলো হয়, ওই মামলায় এই যদি কোর্টে থানায় মামলা করে এফআইআর হওয়ার পরে বেশ কিছু ধারা সংযোজন থাকে। এরপরে পুলিশের দায়িত্ব হচ্ছে এই ধারার মামলাগুলোর জন্য ইনভেস্টিগেশন করা। ইনভেস্টিগেশন করতে গেলে তখন তার বিরুদ্ধে কোন অভিযোগের সাক্ষী, যেটা বলি আমরা সিআরপিসিতে 161 স্টেটমেন্ট, সাক্ষীরা 161টি ধারায় কি বললো, কোন সাক্ষী কি বললো, এগুলো সব কিছু কম্পাইল করার পরে হয় চার্জশিট দিবে, নয় ফাইনাল রিপোর্ট দিবে। এখন মামলা ঢালাও আমরা বলতেছি, অনেকেই বলছে ঢালাও, কিন্তু চার্জশিট বা পুলিশ রিপোর্ট দেওয়ার পরেই বোঝা যাবে যে কোন অপরাধে তাকে ট্রায়ালে নেওয়া যাবে এবং কোন অপরাধে তাকে অব্যাহতি দেওয়া যাবে। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দুই জিনিস। চার্জশিট মনে করেন 5টা ধারায় মামলা হলো, ইনভেস্টিগেশন হলো, 161টিতে জবানবন্দিতে দেখা গেলো 20-30 জন সাক্ষী মোটামুটি সব বলছে যে হ্যাঁ এই অপরাধের জন্য সে ইনভলভ ছিল। তখন যে ধারাগুলো অ্যাপ্লিকেবল না, ওই ধারা বাদ দিয়ে চার্জশিট দিবে। যে ধারার সাক্ষী পাওয়া যাবে, পর্যাপ্ত সাক্ষী পাওয়া যাবে, সেই ধারার জন্যে তাকে চার্জশিটে ওই ধারায়
ইমপ্লিকেট করে তার বিরুদ্ধে চার্জশিট দিবে, না পাওয়া গেলে ওই ধারাগুলোতে তার জন্য ফাইনাল রিপোর্ট দিবে। কাজে মামলা ঢালাওভাবে হচ্ছে। এই যে সালমান এফ রহমান সাহেবের বিরুদ্ধে মামলা মনে করেন বলে যে মার্ডার কেস হলো কেন, বা অন্য কোনো আইনে অন্য নেতাদের এই ধারায় মামলা হলো কেন, এটা কিন্তু ইট ইজ টু আর্লি টু সে। কারণ এটা বেশি প্রাথমিক স্টেজে আমরা মন্তব্য করতেছি, করা ঠিক না। কারণ এটা পুলিশ রিপোর্টের যখন দাখিল হবে, যখন সব সাক্ষী টাক্ষী নেওয়া শেষ হবে, তখন কিন্তু চার্জশিট দেওয়ার সময় অটোমেটিক্যালি চলে আসবে কোন কোন ধারায় সে অভিযুক্ত হবে, কোন কোন ধারায় সে অব্যাহতি পাবে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রসেস আমি আসবো আবারও। শেখ রবিউল আলম, এই যে অপরাধীর বিচারের কথা বলা হচ্ছে, ঢালাওভাবে কি মামলাগুলো হচ্ছে কিনা, বা সেটিতে কতটা পেশাদারিত্ব বজায় রেখে করা হচ্ছে, কতটা সচেতনভাবে করা হচ্ছে, আখেরে যে সেগুলো কতটা টিকবে, কিভাবে দেখছেন বিষয়? মামলা তো ক্ষুব্ধ ব্যক্তি করছে, তার মতো করে করছে, সেখানে আপনি এত প্রক্রিয়া তো পাবেন না, এত প্রক্রিয়া পাবেন না। কিন্তু রাষ্ট্রীয় অপরাধ গণহত্যার জন্য রাষ্ট্র থেকে তো মামলা হওয়া উচিত, বেশ কিছু অর্থ পাচারের জন্য মামলা হওয়া উচিত, দুর্নীতির জন্য মামলা হওয়া উচিত, গুমের জন্য মামলা হওয়া উচিত, আনঅথরাইজ কিলিং যেগুলি হয়েছে তার জন্য মামলা হওয়া উচিত। সেই মামলাগুলি তো রাষ্ট্রই উদ্যোগ নিতে পারে, কারণ এটা তো ফৌজদারি অপরাধ, তো রাষ্ট্রও মামলা করতে পারে। সেখানে আমার মনে হয় যে এই সব বিষয়ে বিবেচ্য হওয়া উচিত। ক্ষুব্ধ ব্যক্তি কোন প্রক্রিয়ায় মামলা করছেন, তিনি টিকবেন কি টিকবেন না, মামলাটার গ্রাউন্ড আছে কিনা, এটা অফিসার ইনচার্জেরই দায়িত্ব রয়েছে। যে মামলা উনি আমলে নিচ্ছেন, অফিসার ইনচার্জ, আমার মনে হয় তাকে আরেকটু সচেতন হয়ে নেওয়া উচিত। কিন্তু তিনি আমলযোগ্য মামলা হলে তো নিতেই পারেন এজাহার। সেখানে ত্রুটি বিচ্যুতি খুব, একজন সাধারণ মহিলা তার সন্তান হারিয়েছে, তিনি থানায় ছুটে গিয়ে একটা মামলা করে দিলেন, ধরেন তিনি ভালো করে এজাহার বোঝেন না, দেখতে জানেন না, যার কাছে লেখার দরকার লিখে দিলেন, তিনি সই করলেন, অফিসার ইনচার্জ এজাহার নিয়ে হলে এখানে আপনি এত বেশি পরিপক্কতা কিভাবে পাবেন? আপনার তো প্রত্যাশা করার সুযোগ নেই। আমরা একটা জিনিস হচ্ছে এই মামলাগুলিকেই একমাত্র আমার কাছে মনে হচ্ছে যে মামলাগুলি বিচ্ছিন্নভাবে হয়েছে সেটাই একমাত্র বিচার্য বিষয় কিনা। এই যে সরকার চলে গেল, শেখ হাসিনার যে সরকার, যে ফ্যাসিবাদ, অথবা ধরেন যে স্বৈরতান্ত্রিক সরকার গিয়েছে, তাদের গণহত্যা, তাদের অপকর্ম, তাদের এই দুর্নীতি, অর্থ পাচার, তার বিচার করার জন্য তো আমার মনে হয় যে বিবেচনা প্রসূত এবং অভিযোগ প্রমাণ করা যায় সেই প্রস্তুতি নিয়েই মামলা হওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে। সেগুলিতে এখনো বাকি খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না। সেগুলি শুরু করতে হবে, কিন্তু সেজন্য সেইগুলি শুরু করতে হবে। আর বিচ্ছিন্ন ঘটনা থাকবে। আমি বদরুজ্জামান ভাইয়ের সাথে ওখানে একমত যে আমাদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদায়ন, পদোন্নতি এইগুলি থাকা উচিত না প্রশাসনের সব স্তরে। পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় আমি একই কথা বলবো। আর রাজনৈতিক ব্যবহার করব তাদেরকে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সেটি যদি বেরিয়ে আসা যায়, স্বতন্ত্রভাবে রাষ্ট্রীয় ইনস্টিটিউটগুলি যদি ফাংশন করেন, ধরুন শাসন বিভাগই তো সরকার, বিচার বিভাগ, আইন বিভাগ থাকতেই পারে। রাজনীতি সচেতন থাকা তো অপরাধ নয়। না, সচেতন আমি বলছি না, রাজনৈতিক ব্যবহারের কথা বলছি। আপনি যখন রাজনৈতিক ব্যবহার করবেন তখন নিশ্চয়ই আপনি তাদের কাছ থেকে একেবারে শুদ্ধ আচার বা শুদ্ধ কর্ম এইটা আপনি পাবেন না। তারা তখন প্রভাবিত হয়। প্রভাবিত যখন হয়ে যায় তখন আর সেখানে জাস্টিস থাকে না। এখন আমরা তো বিচার বিভাগের ফাংশনটা দেখেছি, লোয়ার কোর্টে কি হয়েছে আমরা দেখেছি, না ইভেন উচ্চ আদালতেও দেখেছি শপথবদ্ধ বিচার। আচ্ছা, সেটা আমি ধরেন নাই গেলাম। আমরা তো নিজে আদালতে ধরেন আমার 193টা মামলা আমি ফেস করেছি। 193টা আমি 99 দিন রিমান্ডে থেকেছি। আমি ধরেন এই সরকার আমলে 9 বার গ্রেপ্তার হয়েছে। রিমান্ডের একটা কথা বলি, 99 দিন রিমান্ডে থেকে আমার একটা অভিজ্ঞতা আমি দেখেছি কিভাবে পুলিশ কোনো এক আসামিকে ধরে এনে, কথিত আসামি বলবো, তার স্বার্থ চরিতার্থ করে, এটা আমার দেখার সুযোগ হয়েছে। এক ব্যবসায়ী দ্বন্দ্বে, আমি 1 মিনিটও লাগবে না, এক ব্যবসায়ী দ্বন্দ্বের কথা বলি। এক ভদ্রলোককে ধরে নিয়ে আসা হয়েছে, আমি তখন রিমান্ডে, 6 দিনের রিমান্ডে ধানমন্ডি থানায়। এক ভদ্রলোককে ধরে নিয়ে আসা হয়েছে লেনদেন সংক্রান্ত ঝামেলা। যার সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলা তিনি পুলিশকে ম্যানেজ করেছেন, তাকে মলম পার্টি বানায় দেওয়া হলো। মলম পার্টির এখন তার কাছে মলম পার্টির কিছু উপাদান তো থাকতে হবে, হয়েছে, মানে রিকভারি করা গিয়েছে, অর্থাৎ ধরেন পাওয়া গিয়েছে, উদ্ধার হয়েছে, এটা দেখাতে হবে। তারা বিভিন্ন ধরনের দোকান থেকে বিভিন্ন ক্রিম কিনে এনে তার সাথে এটা মিশিয়ে নিজেরাই থানায় বসে উদ্ধার করা গিয়েছে এবং এটা অজ্ঞান করা যায়, চোখে দেওয়া যায়, এগুলি বানাচ্ছে। বানায় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, দেখিয়ে তাকে চালান করে দিল মলম পার্টি বানিয়ে, একজন ভদ্রলোক। হ্যাঁ, তো এইভাবে আমি আরেকজনকে দেখেছি
ককটেল উদ্ধার করা হবে সেটা দেখানোর জন্য কি করেছে, কয়েকটা জর্দার ডিব্বা আনলো। ওসি, আমার মনে এখনও মনে আছে, শাহ আলম সাহেব সাব ইন্সপেক্টর ছিলেন, তাকে বললেন আরে বেটা এত কিছু লাগে, তুই এক কাজ কর, ওর মধ্যে কষ্টে কর, কষ্টে পেঁচিয়ে আরও দিয়ে দে, ওটা কে টেস্ট করবে, কে ধরবে। 10টা বিস্ফোরক বা আপনার ককটেল পাওয়া গিয়েছে, এইটা দেখে তাকে ধরেন রিকভারি দিয়ে তাকে চালান দেওয়া হলো। এখানে আমি রিমান্ডে বসে দেখেছি যে কিভাবে আমাদের দেশের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যানেজ হলে কার ফিভারে কি করতে পারে আর কার ডিসফিভারে কি করতে পারে। অর্থাৎ তার স্বার্থ পূরণ হলে সে যে কোনো লোককে অপরাধী বানায় দেওয়ার চেষ্টা করে, আর তার স্বার্থ পূরণ যদি হয়ে যায় যে কোনো অপরাধী ব্যক্তিকে আবার ইনোসেন্ট সে করে দিতে পারে। এই প্রক্রিয়া যদি থাকে, কখন থাকে? যখন সে রাজনৈতিকভাবে পদায়ন হয়, রাজনৈতিকভাবে একটা বিশেষ গ্রুপের স্বার্থ উদ্ধার করে, সেটা সরকারের হোক বা প্রভাবশালী কোনো মহলের হোক, কোনো ব্যক্তির হোক, তখনই দেখবেন যে এই অবিচার বা অন্যায়গুলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের প্রতিরোধ করা দরকার, যাদের নিয়ন্ত্রণ করা দরকার, তারাই তার অংশ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলিতে আপনাকে ধরেন কারেকশনের প্রয়োজন আছে। এবং তার জন্য আমি আবারও বলবো যে রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে, জবাবদিহিতার মধ্যে তাদেরকে রাখতে হবে, এবং এই নিয়োগের ক্ষেত্রে তাদের যোগ্যতা, তাদের শিক্ষা এবং তারা ওই দায়িত্বে পালনে বদ্ধপরিকর থাকবে, এই ধরনের স্যাটিসফ্যাকশন রাষ্ট্রের থাকা উচিত। সেটি যদি না হয় তাহলে আমরা শুধুমাত্র ধরেন এই প্রক্রিয়া বহাল রেখে শুদ্ধ চাইব প্রশাসনের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সেটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে। রাজিকুজ্জামান রতন ভাই, আমরা শেষ করব আপনার কথা দিয়ে কিছু যদি যুক্ত করেন শেষ মিনিটে। দুটো জিনিস, একটা হলো আমরা অনেক সময় অ্যানিম্যাল ইনস্টিংক্টের কথা বলি, কিন্তু সাথে সাথে এটাও বলা হচ্ছে যে হিউম্যান ভার্চু তো আছে। এখন আমাদের গণতন্ত্রের যদি মৌলিক আদর্শের কথা বলি, তাহলে সেক্ষেত্রে জনগণের সার্বভৌমত্বের কথা বলতে হবে, প্রতিনিধিত্ব বলতে হবে, দায়বদ্ধতার কথা বলতে হবে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে। এবং যদি আমরা গণতান্ত্রিক শাসনের যদি অপরিহার্য উপাদান বলি 3টা, তার মধ্যে একটা যেমন সার্বজনীন ভোটাধিকার, আর একটা আমরা বলছি যে আইনসভার জন্য অবাধ নির্বাচন। কারণ আইনসভার জন্য যদি একটা অবাধ নির্বাচন হতো, একটা যে জবাবদিহিতা থাকতো, একটা দায়বদ্ধতা থাকতো, রবিউল ভাই যে কথাটা বললেন, তাহলে আমাদের সংবিধানে যে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মচারী, তাদেরকে কেউ দলীয় কর্মচারীতে রূপান্তরিত করতে পারতো না, অন্তত পার্লামেন্টারি একটা ডিবেট হতে পারতো। ফলে আমরা বলি মত প্রকাশের স্বাধীনতা আসলে মতের সুরক্ষার একটা ব্যাপার। এবং আপনারা জানেন গণতন্ত্র না থাকলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, আর বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আবার গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। ফলে এই একটার সঙ্গে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। ফলে যে মব জাস্টিসের প্রশ্নটা এসেছিল, এর সঙ্গে যুক্ত আছে বিচার বিভাগের স্বাধীনতা। আবার বিচার বিভাগের স্বাধীনতা যদি না থাকে, তাহলে কিন্তু আবার গণতন্ত্রের ভবিষ্যৎটাও অন্ধকারের জায়গায় চলে যাবে। আমরা এটাকে যেন বিবেচনা রাখি। এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ করবার জন্য আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে লড়ছে, আমাদের পরবর্তী প্রজন্মকেও কি লড়তে হবে? আমরা কি এখনই শুরু করব না যে একটা গণতান্ত্রিক বিধি এবং গণতান্ত্রিক শেষ করতে হবে? জি, ব্যারিস্টার বদরুদ্দোজা কিছু যুক্ত করবেন, 30 সেকেন্ড শেষ করব। থ্যাংক ইউ। আসলে আমাদের নিজেদেরই আত্মশুদ্ধি দরকার। নিজেদের মানে কি, যারা বিশেষ করে রাজনীতিতে ইনভলভ, কারণ যুগে যুগে এই দেশ রাজনীতিবিদরাই চালিয়েছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রতিনিধি নির্বাচন করবে, এই প্রতিনিধিরাই দেশ চালাবে এবং রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের জন্য সার্বিক বিষয়ে ন্যায়পালের মতো কাজ না করবে, বিশেষ করে পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু গণতন্ত্র কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এতে জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। যে আলোচনা আমরা করছিলাম মব জাস্টিস, কোনোভাবেই সেটি কোনো প্রেক্ষাপটে, কোনো যুক্তিতে কাম্য নয়। আমরা আবারও সেটি দৃঢ়ভাবে বলতে চাই এবং পাশাপাশি এই অবস্থা থেকে উত্তরণের জন্য বা বিষয়টি প্রতিহত করার জন্য রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যেমন দায়িত্বশীলতার পরিচয় দেবে, পাশাপাশি জনসচেতনতা তো রয়েছেই, রাজনীতিবিদ যারা রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, তারাও তাদের অনুসারীদেরকে, নেতাকর্মীদেরকে সেভাবেই কঠোর নির্দেশনা দেবেন যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।